এটি নিউজ দেখছেন, হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো বাংলাদেশের চক্ষু চিকিৎসা নিয়ে, মান উন্নয়ন এবং মান উন্নয়নে করণীয় কি কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরীর সঙ্গে, চেয়ারম্যান বাংলাদেশ আই হসপিটাল এবং কনসালটেন্ট ফ্যাকো সার্জন। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ তাসফিয়া। আমি একটু শুরুতেই জানতে চাই, বাংলাদেশের এই মুহূর্তে চক্ষু চিকিৎসা বিজ্ঞানের ঠিক কি অবস্থা? আমাদের মানটা কিন্তু আমরা গর্ব করে বলতে পারি যে বেশি উন্নত মানের এই জন্য বলবে যে আমরা যে কোয়ালিটির সার্জারি এখন এখানে হয় সেটা কিন্তু প্রায় বিশ্বমানের, ঠিক আছে। এবং আমাদের যে কোয়ালিটিগুলো আছে এবং সবাই মিলে আমরা চেষ্টা করছি যে এই চিকিৎসা বিজ্ঞানটা যাতে আন্তর্জাতিক মানের হয়। এবং আমরা যে সার্জারির ইনস্ট্রুমেন্টগুলো যেটাই ইউজ করি সেটা কিন্তু বিশ্বমানের। আমরা যে মাইক্রোস্কোপগুলো ইউজ করি সেটা বিশ্বমানের। যে টেস্টগুলো করি, যে ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট দিয়ে, সেইগুলো কিন্তু বিশ্বমানের। এই জন্য আমরা গর্ব করতে বলতে পারি যে আজকে যে আমরা চক্ষু বিজ্ঞানের চিকিৎসার কিন্তু আন্তর্জাতিক মানের। এবং কয়েক জায়গায় যেমন আমাদের ক্যাটারাক্ট সার্জারি, ফেকো সার্জারি, যেটা আমরা বলতে পারি যে আপনি সিঙ্গাপুরে যান বা লন্ডনে যান বা নিউ ইয়র্কে যান, যে কোয়ালিটির হবে সেটাই এখানে পাওয়া যাবে। ইভেন এটাও বলতে পারি যে আজকে প্রেসিডেন্ট জো বাইডেন যদি অপারেশন যেই মেশিনে করবেন সেটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল। যেই লেন্সটা উনি চোখের ভিতরে লাগাবেন সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল। এই জন্য আমরা গর্ব করে বলতে পারি যে আজকে যেই জায়গায় যান বিশ্বের, সেই যেই মানের চিকিৎসা ওই জায়গায় পাবেন সেটা কিন্তু আমাদের এখানে গিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে যারা আসলে চিকিৎসা নেন তাদের আস্থাটা একটা বড় ব্যাপার। সেই আস্থাটা কি অর্জন করতে পেরেছি আমরা চক্ষু চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে? এখনো মানুষ কিন্তু সার্জারির ক্ষেত্রে দেশের বাইরে যাওয়ার একটু চেষ্টা করে, যে দেশের মধ্যে না করে একটু দেশের বাইরে গিয়ে। এটা কেন? তাছাড়া এটা খুব সুন্দরভাবে আপনি প্রশ্নটা করেছেন। এটা আমাদেরও ব্যর্থতা আছে, ব্যর্থতা আবার জানারও কিছুটা, মানে পুরোটা আমরা জানি না বলেই হয়তো আমরা এই সিদ্ধান্তগুলো নেই। আমরা যখন, আপনি যদি আমার কাছে আসেন, আমাদের প্রায় 1500 চিকিৎসক আছেন, চক্ষু চিকিৎসক। আপনি আমাকে চুজ করেছেন এই 1500-র মধ্যে, তাহলে আপনি আমাকে যে ভালোবাসার যে রেসপেক্টটা দিয়ে আপনি আমার কাছে আসছেন, চুজ করেছেন, আমার সেটা কিন্তু রেসিপ্রোকেট করতে হবে। আপনাকে আমি কিন্তু সেই সম্মান, সেই ভালোবাসাটা দিতে হবে। আমরা অনেক সময় যেটা করি যে কথাগুলো শুনি না, শুনতে হবে পেশেন্ট। একটা শব্দ যদি বাদ যায় তার মানে কিন্তু মনে কিন্তু রয়ে যায়, এই তো বলি নেই, সুতরাং আমার চিকিৎসাটা সঠিক হলো কিনা। আমরা ডক্টররা অনেক সময় এই সময়টা দিয়েই নেই। তারপর হলো তার কথাটা আমরা মনোযোগ দিয়ে শুনি না। সুতরাং বলার উদ্দেশ্য হলো যে আমি যদি একটা সালাম দিয়ে আপনাকে ঘরে নেই, তাহলে প্রথমেই আপনি যে আমার প্রতি আস্থাটা পাবো, দিতে পারবো, আমাদের যে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করলো, সেই জায়গা থেকে কিন্তু আমরা বলতে পারি যে আপনি আমাকে ছেড়ে যাবেন না, আপনি বিদেশেও যাবেন না। কিন্তু এই ব্যবহারটা আমরা অনেক সময় সঠিকভাবে করি না, যেটা আমি আমার ইয়াং ডাক্তারদের বলবো যে এটা কিন্তু প্র্যাকটিস করার এবং ভালো প্র্যাকটিশনার হওয়ার এটা একটা প্রথম শর্ত। এবং সেটা এই ব্যবহারটা করতে হবে, ভালো ব্যবহার, কথাগুলো শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আর আমি যে কাজটা করছি সেটা যেন উৎকর্ষতা এমন একটা লেভেলে যে নিয়ে যাব যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। তারপরেও কিছু মানুষ থাকেন এখানে সমাজে আছেন যারা যতই ভালো চিকিৎসা হোক না, আমার টাকা পয়সা আছে, আমার আস্থাটা কম, তারা চলে যাবেন। কিন্তু গ্র্যাজুয়ালি আমি অন্তত চক্ষু চিকিৎসায় বলতে পারি যে এই আস্থাটা কিন্তু আমরা পেয়েছি। এবং আপনাদের মিডিয়ার জগতের অনেকে, ইভেন আমাদের যারা পলিটিশিয়ান আছে, যারা ব্যুরোক্রেসি আছেন, যারা টিচার আছেন, সেই আস্থাটা কিন্তু আমাদের দিচ্ছেন। এবং ওয়ার্ড অফ মাউথে কিন্তু এটা ছড়াচ্ছে বলেই কিন্তু আমরা আস্থাটা পাচ্ছি। তবে কিছু কিছু মানুষ টাকা পয়সা আসতে চলে যান, সেটা অন্য কথা। টাকা পয়সার ক্ষেত্রে যেহেতু বললেন, আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আসলে এই সার্জারিগুলো কস্টলি কতটুকু এবং সেটা কি সবার জন্য বিয়ার করার মতন কিনা? কস্টটা বলতে গেলে দুটো জিনিস, মান এবং কস্ট। আমরা যদি মানটা বাড়াতে চাই তাহলে কিন্তু কস্টটা বেড়ে যায় মানে কি, যে ফর এক্সাম্পল ক্যাটারাক্ট সার্জারি, একটা ফেকো মেশিন আমরা 30 লাখ টাকায় একটা মেশিনে অপারেশন করতে পারি। কিন্তু আবার একটা 1 কোটি টাকার মেশিনে অপারেশন করতে পারি। 1 কোটি টাকার মেশিনের যে অপারেশনটা, তার যে সেফটি মার্জিন, তার যে প্রেসিশন ডেফিনেটলি ইজ বেটার। একটা মাইক্রোস্কোপ আমি 50 লাখ টাকার একটা মাইক্রোস্কোপে অপারেশন করতে পারি, আবার একটা 2 লাখ টাকার 2 কোটি টাকার একটা মাইক্রোস্কোপ দিয়ে অপারেশন করতে পারি। এখন 2 কোটি টাকার যদি করতে হয় তাহলে আমি বিশ্বমানে যেতে পারবো। বিশ্বমানে যেতে হলে কিন্তু কস্টটাই বেড়ে যায়। তাহলে এই জায়গাটায় একটা ব্যালেন্স আমাদের রাখতে হবে। তবে আমরা বলি যে আজকে ব্যাংককে গেলে, থাইল্যান্ডে গেলে আমাদের যে মান
তার 3 গুণ টাকা খরচ করতে হয়। যদি সিঙ্গাপুরে যেতে হয় তাহলে 5 গুণ খরচ করতে হয়। সেই তুলনায় কিন্তু আমরা সাশ্রয়ী বলবো। আর আমাদের ব্যবস্থা আছে, যারা আমাদের হসপিটাল থেকে সেবাটা নিতে না পারেন তাদের জন্য স্বল্প মূল্যে, বিনামূল্যে আমাদের একটা ট্রাস্ট চ্যারিটি হসপিটাল আছে। সেই জায়গায় কিন্তু আমরা এই মূল্যটা একদম কমিয়ে আনছি। উদ্দেশ্য সার্জারির ক্ষেত্রেও কি এটা আপনারা দিচ্ছেন? দিচ্ছি, সার্জারির ক্ষেত্রে দিচ্ছি। আপনারা তো বোধহয় ল্যাসিক, তারপরে ফ্যাকো, এই বিষয়গুলোর জন্যই আসলে আপনাদের কাছে মানুষ বেশি আপনাদের দ্বার প্রান্তে যায়। সেই ক্ষেত্রে আপনাদের ওই ট্রাস্ট যেটা বলছেন আছে, তারা কি আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করে? সার্জারির ক্ষেত্রেও কি ডিসকাউন্টগুলো পায়? সার্জারির ক্ষেত্রে বিশেষ করে ছানির অপারেশনের জন্য খুব ভালোভাবে পায়। ল্যাসিকটা কিন্তু এখনো ওইটা যোগ হয়নি ওই জায়গায়। পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে। ল্যাসিকের তবু অল্টারনেটিভ আছে, চশমা ইউজ করা যায় ছানির ক্ষেত্রে। আচ্ছা, ল্যাসিকের ক্ষেত্রে একটু জিজ্ঞেস করতে চাই, ল্যাসিক দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। যারা চশমা পড়তে পছন্দ করেন না, একটু ফ্যাশন সেন্স ধরে রাখতে চান, তারা ল্যাসিক করিয়ে ফেলেন। একটু জানতে চাই যে এইটার খরচটা কিরকম এবং ঝুঁকি রয়েছে কতটা? ঝুঁকি, এটা প্রায় এখন 5th জেনারেশন মেশিন ইউজ হচ্ছে। প্রথম থেকে ঝুঁকিটা বেশি ছিল, কিন্তু এত ইমপ্রুভ করেছে স্লোলি। এখন যে মেশিন আছে সেটা কিন্তু পুরোপুরি কম্পিউটারাইজড, সুতরাং এইখানে মার্জিন অফ এরার ইজ মিনিমাম। সুতরাং এটা বলবো যে এইটা কিন্তু একদম আন্তর্জাতিক মানের আমরা এটা করতে পারছি, এবং মানুষের আস্থাটাও বাড়ছে। এবং আপনি বলছিলেন যে আপনিও সেইটাই সেবাটা নিয়েছেন বলেই বলবো যে আপনি এখন চশমা ছাড়া দেখতে পাচ্ছেন। অ্যান্ড ল্যাসিকের এটা বড় একটা অ্যাডভান্টেজ যে সকালবেলা উঠেই প্রথম কাজটা হলো চশমাটা খুঁজে দেখো, চশমা কই। এখন এটা চশমা দিয়ে দেখা এবং চশমা ছাড়া দেখা, এইটার যে একটা আনন্দ, এটার যে একটা বড় প্রাপ্তি, সেটা কিন্তু যারা চশমা পরেন তারা কিন্তু বুঝতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, ল্যাসিক নিয়ে আরো কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। ধন্যবাদ। হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটু বিরতি নেন, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। হ্যাপেনিং পয়েন্টে কথা বলছিলাম বাংলাদেশের চক্ষু চিকিৎসা নিয়ে। বিরতির আগে কথা বলছিলাম ল্যাসিক নিয়ে, কথা বলছিলাম, আপনি ছানির কথা বলছিলেন। আমি একটু জানতে চাই যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট, ছানি, ল্যাসিক, সেই সাথে আরও কর্নিয়া, তো চিকিৎসা বিজ্ঞানে আসলে গ্রুপ প্র্যাকটিস, চক্ষু চিকিৎসা বিজ্ঞানে এটার ভূমিকাটা আসলে কত? এখন 25 বছর আগে একজন চক্ষু চিকিৎসক পুরো চক্ষুর নিয়ে চিকিৎসা করতেন। কর্নিয়া বলি, রেটিনা বলি, পিডিয়াট্রিক অপথলমোলজি বলি, ল্যাসিক বলি, কিন্তু এখন এটা ভাগ হয়ে গেছে। যিনি কর্নিয়ার ডক্টর উনি কর্নিয়া বিশেষজ্ঞ, কর্নিয়ার ডিজিজগুলো উনিই সবচেয়ে ভালো করবেন। যিনি রেটিনার ডক্টর উনি কিন্তু রেটিনার চিকিৎসাটা অন্য চিকিৎসক চেয়ে এটা ভালো করবেন। আবার বাচ্চাদের জন্য আলাদা চিকিৎসক রয়েছেন, চক্ষু চিকিৎসক। আপনি যেটা বলছিলেন ল্যাসিকের জন্য আলাদা ডিপার্টমেন্ট, আমাদের এখানে 10টা ডিপার্টমেন্ট। কারণ বিজ্ঞান এত উন্নত হচ্ছে যে একজন ডক্টর যদি সব কিছু করতে চান, এটা এটা হয়ে যাবে জ্যাক অফ অল ট্রেড, ওটা মাস্টার হতে ফোকাসটা দেওয়া যায় না। এটা আন্তর্জাতিক মানের করতে হলে এটা কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে বিশ্বে ওইভাবেই এগোচ্ছে যে যার আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো এই গ্রুপ প্র্যাকটিস মানে কি, ওই আলাদা ডক্টরগুলো আলাদাভাবে বিশেষজ্ঞ হয়ে উনি কিন্তু ওই জায়গায় ওই ডিপার্টমেন্টে ফোকাস করেই প্র্যাকটিসটা করছেন, এবং সে প্র্যাকটিসের ফলে সেই কাজের মান চলে যাচ্ছে আন্তর্জাতিক মানে। সুতরাং একা প্র্যাকটিস, হলো প্র্যাকটিসের এই জায়গা নেই আন্তর্জাতিক মানে যাওয়ার জন্য। গ্রুপ প্র্যাকটিস ইজ দ্য ওয়ে টু গো। আবার একটু ল্যাসিক প্রসঙ্গে জানতে চাই, ল্যাসিক নিয়ে মানুষের যে প্রশ্নটা থাকে যে আমি একবার ল্যাসিক করলে সেটা আসলে কতদিন পর্যন্ত কার্যকর থাকবে, আমাকে কতদিন পরে আবার চশমা পড়তে হবে, এই ধরনের একটা কোয়েরি মানুষের মধ্যে থাকে, এটা নিয়ে একটু জানতে চাই। ল্যাসিকটা আমরা কোন বয়সে করি? ইউজুয়ালি বেশিরভাগ একটু এদিক সেদিক হতে পারে 20 থেকে 40 বছর বয়সে। তখন ল্যাসিকটা -3, -4, -6, -8 পড়ছেন, সেটা বাদ দিয়ে দেওয়া, দেখার যে আনন্দ সেটা আবার কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। কিন্তু 40-এর পরে কিন্তু একটা রিডিং গ্লাস লাগে, তো ল্যাসিক করালে 40 বছর পরে
পড়ার জন্য, পড়া লেখা মোবাইল এই সময় একটু চশমাটা পড়তে হবে। সুতরাং কিন্তু এটা যেটা ছিল যে আপনাকে সবসময় পড়তে হতো সেটা লাগছে না, শুধু পড়ার সময় একটু লাগবে আফটার 40 ইয়ার্স, সেটা মেনে নিতে হবে। আপনি ফ্যাকো সার্জন, এটা নিয়ে একটু জানতে চাই যে এটার কস্টিং বা মানুষের এখন আস্থার জায়গা সব মিলিয়ে এটা নিয়ে একটু জানতে চাই। ফেকো সার্জারিটা এটা কিন্তু সবচেয়ে আধুনিক ক্যাটারাক্ট সার্জারির জন্য ছানির অপারেশন, এবং এখানে আগেই আমরা বড় করে কাটতাম এবং ছানিটা যত শক্ত হতো এটাকে একটা পিসে বের করে নিয়ে আসতাম, পরে একটা লেন্স দিয়ে 10-12টা সেলাই করে দিতাম। সেটা পুরনো পদ্ধতি, এবং তার জন্য 10টা-12টা সেলাই থাকতো, হসপিটালে থাকতে হতো, পানি দেওয়া যেত না, মাথা ঝোঁকা যেত না। কিন্তু এখন করছি কি, ছোট্ট একটা ফুটো করে ছানিটাকে ভাগ 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 করে গলিয়ে নিয়ে আসছি, আর ওই ফুটোটা দিয়ে একটা লেন্স বসিয়ে দিচ্ছি। কোনো সেলাই থাকছে না, হসপিটাল থাকতে হয় না, কোনো ব্যান্ডেজ থাকে না, কোনো ইঞ্জেকশনও দেওয়া লাগে না। ইঞ্জেকশন দেওয়া লাগে না বলে ব্যথাটা এই যে আমি একটু হাতে টাচ করছি এইটুকুই বোঝা যায় যখন অপারেশনের সময়। এটা এত আধুনিক হয়েছে যে পরের দিন এত সুন্দর দেখেন মানুষ, এটা আমরা অনেক দোয়া পাই, অনেক মানুষের ভালোবাসা পাই। আপনাদের সম্ভবত কাউন্সিলিং এরও ব্যবস্থা রয়েছে, আপনারা সার্জারিতে যাওয়ার আগে রোগীকে কাউন্সিলিং করেন, এটা নিয়েও একটু জানতে চাই কিভাবে এই জিনিসটা মাথায় এলো সার্জারির আগে যে রোগীকে কাউন্সিলিং করান আপনারা বেশ অনেকক্ষণ সময় নিয়ে? এই জন্য কাউন্সিলটা না করলে মানুষকে ভয়টা, আতঙ্কটা যেটা আছে সেটা যদি দূর করতে পারি তাহলে অপারেশনের সময় ওনার কোঅপারেশনটা কিন্তু অনেক বেড়ে যায়। উনি বুঝতে পারেন যে কী হবে, তাকে যদি বলে নিতে পারি কি হচ্ছে জিনিসটা, হয়তো ভিডিওতে একটু দেখিয়ে নিলাম, মুখে একটু কথা বললাম, একটা মডেল দিয়ে একটু বুঝিয়ে নিলাম, এবং ব্যথার একটা ব্যাপার থাকে, আমরা হাত ধরে বলি যে এইটুকুই ব্যথা পাবেন, এর চেয়ে, এটা তো সহ্যের মধ্যে। উনি বলে হ্যাঁ, আমি এর চেয়ে বেশি ব্যথা দেবো না আপনাকে। তারপর আপনার হাসপাতালে কিন্তু থাকতে হবে না, বড় কিছু হলে তো আমি হাসপাতালে রেখে দিতাম। আপনার টোটাল স্টে ইন দ্য হসপিটাল উইল বি 3 আওয়ার্স, অপারেশন থিয়েটারে আপনি হয়তো টোটাল থাকবেন 30 মিনিট। সুতরাং এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কাউন্সিলিংটা যদি এইভাবে করতে পারি, রোগীর যে সহযোগিতাটা সেটা পাওয়া যায়, আস্থাটা পাওয়া যায়। একটু জানতে চাই যে বাংলাদেশ আই হসপিটাল সূচনার পেছনের ঘটনাটা। আমরা আমার এমডি নিয়াজ আব্দুর রহমান এবং আমরা বিভিন্ন কনফারেন্সে যেতাম এবং অন্য টিম নিয়েও যেতাম। তখন কিন্তু আমি প্রায় 30 বছর আগের কথা বলছি। তখন বিশ্বমানের চিকিৎসা থেকে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে। আমি যখন ফার্স্ট কনফারেন্সে যাই মনে হচ্ছিল যে আমি ছাদ দেখে গেলাম, এখন আকাশ দেখছি, এরকম একটা পার্থক্য। কিন্তু ধীরে 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 আমরা ওইটা উন্নত করেছে, এবং ডক্টর নিয়াজ এবং আমি এবং আমরা আরও কয়েকজন মিলে আমরা প্রথম বাংলাদেশ আই হসপিটাল করি 2004 সালে, প্রায় 20 বছর আগে, এবং সেইখান থেকে গ্রুপ প্র্যাকটিসের সূচনা, এবং সেখানে আমরা সবাই কিন্তু মালিক। আজকে কিন্তু প্রায় 250 ডক্টর আছেন আমাদের সব ব্রাঞ্চগুলো নিয়ে, 12টা ব্রাঞ্চ আমাদের। সেইখানে প্রায় 1000 কর্মকর্তা আছেন। আমরা একটা টিম, আমরা একটা দল হিসেবে কাজ করি। এটা এই জায়গাটাই আমরা সবাই মিলে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারছি। এটাই বাংলাদেশ আই হসপিটালের সাফল্য, এবং আমাদের চক্ষু চিকিৎসাকে যে এই মানে নিয়ে যেতে চাচ্ছি, এটার একটা বড় কন্ট্রিবিউশন হলো বাংলাদেশ আই হসপিটাল। চক্ষু চিকিৎসকদের জন্য কি কোনো ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে কিনা আপনাদের? তাসফিয়া, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমরাও বাইরে গিয়ে ট্রেনিং করে এসেছি, কারণ ফেকো সার্জারিটা আমি এই দেশে নিয়ে আসি সেটা প্রায় 30 বছর আগে। তখন এটা শেখার জন্য বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে আমাকে, ইন্ডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে, ব্যাংককে, সিঙ্গাপুরে, পাকিস্তানে পর্যন্ত গেছি। পাকিস্তানের 9টা সার্জারি করার জন্যে এক পাহাড়ি দুর্গম এলাকায় চলে গেছিলাম, একটা আই ক্যাম্প হলো, সেইখানে সুযোগগুলো পেয়েছি। কিন্তু এখন কিন্তু এই সুযোগটা আমরাই করে দিচ্ছি বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালে, যেটা বলেছিলাম যে এটা চ্যারিটেবল এবং নন প্রফিট একটা অর্গানাইজেশন আমরা করেছি। যারা আমাদের এই 12টা ব্রাঞ্চ থেকে সেবাটা নিতে না পারেন তাদের জন্য বিনামূল্যে, কম মূল্যে এই জায়গায় করছি। সাথে আমরা যেটা করছি যে ট্রেনিংয়ের ব্যবস্থা, এই পর্যন্ত প্রায় 150 ডক্টর আমরা ট্রেন করেছি। আমরা গর্ব করে বলতে পারি আজকে যে এই ফেকো সার্জারিটা এখন আপনি দেশের যে কোনো প্রান্তে যান, এই ফেকো সার্জারিটা করা যাচ্ছে, কারণ আমরা ট্রেন করার চেষ্টা করছি। এবং তার চেয়েও ইম্পর্টেন্ট, 32 জন বিদেশি ডক্টর এসে আমাদের এখান থেকে ট্রেনিং করে গেছেন হ্যান্ডসন, এবং সেটাও আমাদের জন্য একটা বড় গর্বের বিষয় যে আজকে আমরা গিয়ে শিখতাম, এখন তারা আমাদের কাছ থেকে শিখছেন। এটা আমাদের দেশের জন্য, আমাদের জন্য একটা গর্বের বিষয়। কতগুলো আপনাদের টোটাল শাখা রয়েছে? আমাদের 12টা শাখা রয়েছে। ঢাকায় আমাদের 7টা ব্রাঞ্চ রয়েছে, চিটাগাংয়ে 2টো, খুলনায় একটা, রাজশাহীতে একটা,
সব মিলে 12 জন। ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে দেশের অন্যান্য কতগুলো জায়গাতে খোলার পরিকল্পনা, বা আসলে সবাই তো একটু, আপনারা বলছিলেন যে আপনারা আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করেন, সেই ক্ষেত্রে আসলে যে জায়গাগুলোতে নাই তারা কি ঢাকাতে এসে বা চিটাগাঙে গিয়ে তারা চিকিৎসাটা নেবে কিনা, আপনাদের আর কোথায় কোথায় যাবার ব্যবস্থা? আমরা তো গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি, যেমন রাজশাহীর কথা বললাম, এটা গত মাসেই উদ্বোধন হয়েছে। আচ্ছা। এবং প্রথম আমরা চেষ্টা করব ডিভিশনগুলোতে কভার করার, পরে ইচ্ছে আছে ডিস্ট্রিক্টেও যাওয়ার। আচ্ছা, আর আপনি যে আপনাদের ট্রাস্টের কথা বলছিলেন, সেখানে আপনি বলছিলেন কম মূল্যে বিনামূল্যে, সেই ব্যাপারটা আসলে কিরকম? সেখানে মানুষ আসলে আপনাদেরকে কিভাবে রিচ করতে পারবে? এটা বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল, রায়ের বাজারের শিকদার মেডিকেল কলেজের সামনে রয়েছে। এটা একটা পুরনো একটা ভাড়া বাড়িতে ছিলাম, এখন আমাদের নিজস্ব জায়গায় চলে এসেছি, এবং এই জায়গায় আমরা কম মূল্যে বিনামূল্যে আমরা কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমরা আই ক্যাম্প করছি বিভিন্ন জায়গায়, তাদের এখানে পেশেন্টদের নিয়ে আসি, তাদের ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, তাদের আবার নিয়ে ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের এখানে, এবং সেই সেবাটা আমরা দিচ্ছি। শুধু যে ঢাকায় যারা আসছেন ওইখানে তাদের না, বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে আই ক্যাম্প করেও আমরা কিন্তু এই সেবাটা দিচ্ছি। এবং আপনার মাধ্যমে আজকে জানাতে চাই, যাদের সবারই তো আমার গরিব আত্মীয় স্বজন আছে, আমাদের সবারই রয়েছে, তারা যদি সংস্থা না থাকে তাদের জন্য বিনামূল্যে কম খরচে আমরা ট্রাস্টে সেবাটা দেব। আপনাদের এই ট্রাস্টের জন্য শুভকামনা। এবং সবশেষ প্রশ্ন একটু জানতে চাই যে চক্ষু চিকিৎসা বিজ্ঞানের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ এই জন্য যে আমরা চেষ্টা করতে হবে আন্তর্জাতিক মানে যাওয়ার, আর আমাদের একটা বদনাম রয়েছে যে আমরা ব্যবহারটা ভালো করি না, সেটা করতে হবে। 2 নম্বর হলো যে আমাদের একটা বদনাম আছে, সেটা হলো যে কমিশনের বিজনেস চলে চিকিৎসা বিজ্ঞানে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক, আমরা সেটা করতে চাই না। আমার যারা ডক্টর আছেন, আমরা তাদের হাত জোড় করে বলবো, লেটস গো ফেয়ার, আমরা এথিক্যাল প্র্যাকটিসটা করি, তারপরেই আমরা কিন্তু মানুষের আস্থাটা পাবো, এবং সেই আস্থাটা নিয়ে আমরা কিন্তু আন্তর্জাতিক মানে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ তাসফিয়া। দর্শক, আজকের পর্বে কথা বলছিলাম বাংলাদেশ চক্ষু চিকিৎসা বিজ্ঞানের মান এবং মান উন্নয়নে করণীয় কি এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরীর সঙ্গে, চেয়ারম্যান বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট এবং কনসালটেন্ট ফ্যাকো সার্জন। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।